ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো শিক্ষা মনোবিদ্যা। এই টপিকটি গ্রুপ সির ইউনিট 1 যেটা রয়েছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি সেখানে তোমরা পাবে। আজ আমরা এখানে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বুঝি সেটা আমরা জানবো, শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এবং শিক্ষা মনোবিদ্যার লক্ষ্য সম্পর্কে আলোচনা করব। তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটি এবার শুরু করছি। এখানে আমরা সবার প্রথমে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বুঝি সেটি আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার প্রয়োগমূলক এমন একটি শাখা যা শিক্ষার্থীর বা শিশুর শিক্ষাকালীন আচরণ নিয়ে বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ করে এবং মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও নীতিগুলিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে। তাহলে এখানে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বুঝি সেটি লেখা রয়েছে, সেটি একটু আমরা ভালো করে বুঝে নিই। তাহলে এখানে কি বলছে, শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার প্রয়োগমূলক শাখা। তাহলে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে, শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার প্রয়োগমূলক শাখা। মনোবিদ্যা বলতে আমরা কি বুঝি সেটা আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে এখানে শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা, যা কি নিয়ে আলোচনা করে, যা শিক্ষার্থী বা শিশুর শিক্ষাকালীন আচরণ নিয়ে বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ করে থাকে এবং মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও নীতিগুলোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে। তাহলে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে একটি প্রয়োগমূলক দিক। মনোবিদ্যার প্রয়োগমূলক দিক হলো শিক্ষা মনোবিদ্যা, যেখানে শিক্ষার্থীর আচরণ নিয়ে আলোচনা করা হচ্ছে এবং মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও নীতিগুলোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। স্কিনার কি বলেছেন শিক্ষা মনোবিদ্যা নিয়ে সেটি আমরা একটু দেখে নিচ্ছি। স্কিনারের মতে শিক্ষা মনোবিদ্যা হলো বিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণ নিয়ে কাজ করে। স্কিনারকে আমরা শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজির জনক বলি। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাইকোলজির জনক কাকে বলা হয়। তোমরা যদি সেই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে উইলিয়াম হুন্টকে আমরা সাইকোলজির জনক বলি, কিন্তু এডুকেশনাল সাইকোলজির জনক বলা হয় স্কিনারকে। এই স্কিনার শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে কি বলেছেন, শিক্ষা মনোবিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণ নিয়ে কাজ করে। তাহলে শিক্ষা মনোবিদ্যাকে বিজ্ঞানের শাখা বলে তিনি অভিহিত করেছেন এবং সেটি শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা করেন, টিচিং ও লার্নিং নিয়ে আলোচনা করে থাকে। ক্রো অ্যান্ড ক্রো আরেকজন মনোবিদ, তিনি কি বলেছেন শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে সেটি একটু দেখে নিচ্ছি। শিক্ষা মনোবিজ্ঞান হলো কেবল শিক্ষার্থীর শিক্ষামূলক আচরণ অনুশীলন করে। তাহলে শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান কেবল শিক্ষার্থীর শিক্ষামূলক আচরণকে অনুশীলন করে। বিষয়টি ব্যক্তির জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত শিক্ষামূলক অভিজ্ঞতা বর্ণনা ও ব্যাখ্যা করে। তাহলে শিক্ষা মনোবিদ্যা কি করছে, ক্রো অ্যান্ড ক্রো এর মতে তিনি বলেছেন শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীর শিক্ষামূলক আচরণকে অনুশীলন করে এবং শিক্ষার্থীর বা একজন ব্যক্তির জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত যে শিক্ষাগত অভিজ্ঞতাগুলো রয়েছে তার বর্ণনা করে থাকেন এবং ব্যাখ্যা করে থাকেন। তাহলে এখানে শুরুতেই আমরা শিক্ষা মনোবিদ্যা বলতে আমরা কি বুঝি সেটি আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্যগুলো এক এক করে আলোচনা করব। সবার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে সংযোগ রক্ষা করে। তাহলে আমরা জানি শিক্ষা বিজ্ঞান যাকে আমরা ইংলিশে বলি এডুকেশন এবং মনোবিজ্ঞান যাকে আমরা ইংলিশে বলি সাইকোলজি। শিক্ষা মনোবিজ্ঞান কি করছে, এডুকেশন এবং সাইকোলজি এই দুটো বিষয়ের মধ্যে সংযোগ রক্ষা করছে। এটি তাহলে আমরা শিক্ষা মনোবিদ্যার প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাবিদ্যা বা শিক্ষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করছে। শিক্ষা মনোবিজ্ঞান শিশুর শিক্ষাকালীন আচরণকে পর্যবেক্ষণ করে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্যটা আমরা পড়লাম, এরপর দুই নম্বর বৈশিষ্ট্যটি দেখছি। সেখানে কি বলেছে, শিক্ষা মনোবিজ্ঞান শিশুর শিক্ষাকালীন আচরণকে পর্যবেক্ষণ করে। এটা আমরা ডেফিনেশনে পড়লাম। ডেফিনেশনে আমরা দেখেছিলাম কি শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার প্রয়োগমূলক দিক এবং এটি শিক্ষার্থীর যে আচরণ রয়েছে তার পর্যবেক্ষণ করে বা তার ব্যাখ্যা করে বা তার পর্যালোচনা করে। এটাই এখানে লেখা রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞান শিশুর শিক্ষাকালীন আচরণকে পর্যবেক্ষণ করে। তিন নম্বর বৈশিষ্ট্যটি আমরা দেখে নিই, শিক্ষা মনোবিজ্ঞান শিশুর বা শিক্ষার্থীর শিখন পরিস্থিতি ও শিখন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত, যার দ্বারা সমগ্র শিখনকে অনেক বেশি সক্রিয় করে তোলা যায়। তাহলে এখানে কি বলছেন যে
শিক্ষা মনোবিজ্ঞান শিশুর বা শিক্ষার্থীর শিখন পরিস্থিতি বা শিখন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত, এবং যার দ্বারা কি করা হচ্ছে, এই শিক্ষা মনোবিদ্যার দ্বারা আমরা শিখন প্রক্রিয়াকে অনেক বেশি সক্রিয় করে তুলতে পারছি। আমরা জানি বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সক্রিয়তার উপর জোর দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সক্রিয় শিখনের উপর জোর দেওয়া হচ্ছে, শিক্ষার্থীর প্যাসিভ লার্নিংকে বা নিষ্ক্রিয় শিখনকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে শিক্ষার্থীরা হাতে কলমে সক্রিয়ভাবে শিখন প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং তারা শিক্ষা লাভ করবে। এই সক্রিয় শিখনের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা 4 নম্বর বৈশিষ্ট্যটি একটু দেখে নিই। শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিদ্যার প্রয়োগমূলক শাখা। এটা আমরা শুরুতেই ডেফিনেশনে পড়েছিলাম। শুরুতেই ডেফিনেশনে কি বলা হয়েছিল? শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার বা মনোবিজ্ঞানের প্রয়োগমূলক শাখা। মনোবিদ্যার যে তত্ত্বগুলি রয়েছে বা মনোবিদ্যার যে নীতিগুলো রয়েছে সেটিকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার মাধ্যমে। তাই শিক্ষা মনোবিদ্যাকে মনোবিদ্যার প্রয়োগমূলক একটি শাখা হিসেবে আমরা বিবেচিত করতে পারি। তাহলে আমরা শিক্ষা মনোবিদ্যা বলতে কি বুঝি সেটা জেনে নিলাম, আমরা শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোও জেনে নিলাম। এবার আমরা জানবো শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের মোট 9টি লক্ষ্য আমরা আলোচনা করব। সেই 9টি লক্ষ্য আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। সবার শুরুতে আমরা যেই লক্ষ্যটি দেখতে পাচ্ছি সেটি হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। সবার প্রথম পয়েন্টটি তাহলে কি রয়েছে? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের প্রথম যে লক্ষ্যটি আমরা আলোচনা করব সেই লক্ষ্যটি কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বা সার্বিক বিকাশ সাধন। আমরা এখানে কি লেখা আছে একটু দেখে নিই। শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা, চাহিদা, সামর্থ্য বুঝে এবং প্রয়োজনীয় পরিমার্জন করে সর্বাঙ্গীন বিকাশ সাধনে সাহায্য করা। তাহলে একজন শিক্ষার্থীর বিকাশ সাধনের ক্ষেত্রে বা একটি শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার কিন্তু ভূমিকা রয়েছে, এবং সেই বিকাশটি হবে সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ বলতে আমরা কি বুঝি? সর্বাঙ্গীন বিকাশের মধ্যে থাকছে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ ইত্যাদি। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা কি করবে? শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীর রুচি, চাহিদা, তার যে সম্ভাবনা রয়েছে সেগুলো বুঝে নিয়ে এবং তার জন্য শিক্ষার্থীর পরিমার্জন করে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। এরপর 2 নম্বর লক্ষ্যটি আমরা আলোচনা করব। 2 নম্বর লক্ষ্যে কি রয়েছে? শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। শিক্ষার কিছু নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান সাহায্য করে থাকে। শিক্ষা হলো একটি প্রক্রিয়া, প্রত্যেকটি প্রক্রিয়ার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। ঠিক সেই রকম শিক্ষার কিছু নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। শিক্ষা মনোবিদ্যা শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে থাকে বা সাহায্য করে থাকে। তাহলে আমরা 2টো পয়েন্ট এখানে আলোচনা করলাম। প্রথমে পেলাম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, 2 নম্বর পয়েন্টে কি পেলাম? শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। এরপর 3 নম্বর লক্ষ্যটি আমরা আলোচনা করব, অভিযোজনে সাহায্য করা। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের 3 নম্বর লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর অভিযোজনে সাহায্য করা। অভিযোজন কি? অভিযোজন হলো অ্যাডাপ্টেশন। শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে। তাহলে মানিয়ে নেওয়াকে আমরা বলতে পারি অভিযোজন। আমরা জানি আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে সেটা প্রাকৃতিক পরিবেশ হোক বা আর্থসামাজিক পরিবেশ হোক, এই প্রাকৃতিক পরিবেশ এবং আর্থসামাজিক পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই প্রতিনিয়ত যে পরিবর্তিত যে আমাদের পরিবেশ রয়েছে তার সাথে আমাদের মানিয়ে চলতে হয়, এবং শিক্ষার দ্বারা আমরা আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে নিতে পারি। তাহলে শিক্ষা মনোবিদ্যার প্রধান একটি লক্ষ্য হলো শিক্ষার্থীকে তার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে তার সাথে সার্থকভাবে অভিযোজন করতে সাহায্য করা। এরপর আমরা 4 নম্বর যে লক্ষ্যটি রয়েছে শিক্ষা মনোবিদ্যার সেটি আমরা আলোচনা করব। শিখন প্রক্রিয়ার মান উন্নয়ন। শিখন প্রক্রিয়া অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসকে আরো বেশি উন্নত করতে হবে, এটি হচ্ছে আমাদের 4 নম্বর লক্ষ্য। এখানে কি বলছে? শিক্ষার্থীদের শিখনের গুণগত মান উন্নয়ন প্রয়োজন।
মানে শিক্ষার্থীরা যেটা শিখছে তার গুণগত মানটাকে উন্নত হবে, শিক্ষার্থীরা যেটা শিখছে তার কোয়ালিটিটা খুব ভালো হতে হবে। শিখন প্রক্রিয়ার মানোন্নয়নের জন্য কেবলমাত্র বিষয় জ্ঞান দিলেই হবে না, শিক্ষার্থীর মানসিক অবস্থা বুঝে তাদের সামর্থ্য, চাহিদা, আগ্রহ অনুসারে শিক্ষাদান করতে হবে। তাহলে এখানে কি বলছে, শিক্ষার যদি মান উন্নয়ন করতে হয় বা শিক্ষার্থীদের উপযুক্ত কোয়ালিটি এডুকেশনটা দিতে হয়, তাহলে শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা প্রদান করেই একজন শিক্ষকের দায়িত্ব শেষ নয়, বা একটা শিক্ষা ব্যবস্থার দায়িত্বের শেষ নয়। শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন বা উন্নত শিক্ষা দিতে হলে শিক্ষার্থীদের রুচি সামর্থ্য বুঝে তাদের মতো করে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদের জন্য যে উপযুক্ত শিক্ষা রয়েছে সেটি তাদের দিতে হবে। তাহলে আমরা এখানে শিক্ষা মনোবিদ্যার যে 4 নম্বর লক্ষ্যটি রয়েছে সেটি কি, সেটি হলো শিক্ষণের প্রক্রিয়ার মানোন্নয়ন। এরপর আমরা 5 নম্বর পয়েন্টে একটু আলোচনা করে নিচ্ছি, শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণ। এই কথাটি কিন্তু আমরা ডেফিনেশনে পেয়েছিলাম, ডেফিনেশনে আমরা দেখেছিলাম ক্রো বলেছে যে শিক্ষার্থীদের আচরণকে বিশ্লেষণ করা হয় শিক্ষা মনোবিদ্যায়। তাহলে এখানে সেটাই বলা আছে, শিক্ষার্থীদের শিক্ষাকালীন বিভিন্ন আচরণগুলি বিশ্লেষণ করে শিক্ষার্থীদের সামর্থ্য, আগ্রহ বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী শিক্ষা দেওয়া হবে। আচরণ বিশ্লেষণের মাধ্যমে শিক্ষাদান শিক্ষার্থীদের সুসংহত ব্যক্তিত্ব বিকাশ করে, যা শিক্ষা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এখানে তাহলে কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের আচরণকে বিশ্লেষণ করতে হবে, তাদের আচরণের বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানতে হবে, তাদের রুচি, তাদের চাহিদা, তাদের সামর্থ্য সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে। এবং শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক ব্যক্তিত্বের অধিকারী বা সুসংহত ব্যক্তিত্বের অধিকারী করে তুলতে হবে, যেটি শিক্ষা মনোবিদ্যার অন্যতম একটি লক্ষ্য। এরপর পরের যে লক্ষ্যটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। 6 নম্বর যে লক্ষ্যটি রয়েছে সেটি হলো সামঞ্জস্য বিধান। এখানে কি লেখা রয়েছে, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষালয় পরিবেশের সঙ্গে সুসংহত সামঞ্জস্য বিধান প্রয়োজন। সামঞ্জস্য বিধানে সমস্যা সৃষ্টি হলে শিক্ষা প্রক্রিয়া ব্যাহত হবে। সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকগুলো উপাদান রয়েছে, প্রধানত 3টি, কোথাও কোথাও 4টিও বলা হয়। কি কি, শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষামূলক পরিবেশ। এখানে শিক্ষালয় এবং পরিবেশকে আলাদা রয়েছে, এটা আমরা একসাথে নিয়ে আসতে পারি, বা এখানে আমরা পাঠ্যক্রমকেও পরিবেশের আন্ডারে আনতে পারি। তাহলে শিক্ষা ব্যবস্থার প্রধান 3টি উপাদান আমরা বলতে পারি, শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবেশ। এখানে এক্সট্রা করে শিক্ষালয় রয়েছে। এবং এই যে শিক্ষা ব্যবস্থার যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে, এই উপাদানগুলোর মধ্যে সঠিক সামঞ্জস্য প্রয়োজন। সামঞ্জস্য বিধান যদি সঠিক হয় তাহলে শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে চলবে। সেই সামঞ্জস্য বিধান যদি উপাদানগুলোর মধ্যে ঠিকঠাক না হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তাই শিক্ষা মনোবিদ্যার অন্যতম একটি লক্ষ্য হলো শিক্ষার যে বা শিক্ষা ব্যবস্থার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলোর মধ্যে সঠিকভাবে সংযোগ সাধন বা সামঞ্জস্য বিধান করতে হবে। এরপর আমরা 7 নম্বর যেটা পয়েন্ট রয়েছে সেটি একটু আলোচনা করে নিচ্ছি, সমন্বয় সাধন। এখানে কি বলছে, শিক্ষা মনোবিদ্যার অন্যতম লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিকের সঙ্গে শিক্ষার্থীর মানসিক দিককে যুক্ত করে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, বিষয়বস্তু, কৌশল, বিভিন্ন কর্মসূচির মধ্যে সংযোগ স্থাপন করা বা সমন্বয় স্থাপন করা। শিক্ষা ব্যবস্থার যে লক্ষ্য রয়েছে, শিক্ষার লক্ষ্য, শিক্ষা ব্যবস্থার একটা নির্দিষ্ট পাঠ্যক্রম রয়েছে, শিক্ষার একটা নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, শিক্ষা ব্যবস্থা আমরা নির্দিষ্ট কিছু মেথড বা কৌশলকে অবলম্বন করি এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে। এই সকল কিছুর সাথে শিক্ষার্থীর সংযোগ স্থাপন করতে হবে, শিক্ষার্থীর মানসিক দিককে এই সকল কিছুর সাথে যুক্ত করতে হবে, তাহলে আমরা সঠিক শিক্ষা শিক্ষার্থীদের প্রদান করতে পারবো। তাহলে শিক্ষা মনোবিদ্যা অন্যতম লক্ষ্য হলো শিক্ষার বিভিন্ন দিকের সাথে শিক্ষার্থীর মানসিক দিককে যুক্ত করা বা সমন্বয় সাধন করা। তাহলে আমরা আমাদের 7টি লক্ষ্য এখানে পড়লাম, আর 2টি লক্ষ্য বাকি রয়েছে, সেগুলো আমরা একটু আলোচনা করে নিচ্ছি। এরপর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বাস্তবসম্মত। আমরা জানি এখানে যে বাস্তবসম্মত শিক্ষা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি লেখা রয়েছে একটু আমরা দেখে নিচ্ছি, শিক্ষা মনোবিদ্যা শিক্ষাক্ষেত্রে তাত্ত্বিক দিকের উপর গুরুত্ব কমিয়ে বাস্তবিক ও ব্যবহারিক দিকের উপর অধিক গুরুত্ব প্রদানের উপর জোর দিয়েছে। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থায় কিন্তু
থিওরিটিক্যাল নলেজের তুলনায় প্র্যাকটিক্যাল নলেজকে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই শিক্ষা মনোবিদ্যার অন্যতম লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থায় তাত্ত্বিক দিকের তুলনায় যেন বাস্তবিক বা ব্যবহারিক দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটিকে স্থির করা। তাহলে বাস্তবসম্মত আমাদের শিক্ষাটা বাস্তবসম্মত হবে, শিক্ষার্থীকে বোঝাতে হবে তোমরা যেই শিক্ষাটা গ্রহণ করছো সেটির বাস্তবিক গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি করা হচ্ছে, থিওরির তুলনায় প্র্যাকটিক্যালকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা মনোবিদ্যা তাই বলছে যে শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে হবে যেখানে যেখানে থিওরির তুলনায় প্র্যাকটিক্যাল নলেজের ওপর অনেক অনেক বেশি ফোকাস রাখা হবে। তাহলে 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বাস্তবসম্মত। এরপর সর্বশেষ পয়েন্টটি আমরা আলোচনা করব শিক্ষা মনোবিদ্যার যে লক্ষ্য রয়েছে সেটি হলো গবেষণা। শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কিত গবেষণা শিক্ষাক্ষেত্রে নতুন নতুন জ্ঞান শিক্ষাদান পদ্ধতির সন্ধান দেয়, যার প্রয়োগের দ্বারা শিক্ষা প্রক্রিয়ার উন্নতি সাধন সম্ভব হয়। শিক্ষা মনোবিদ্যায় বিভিন্ন ধরনের রিসার্চ বা গবেষণা হয়। এই শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন ধরনের রিসার্চ বা গবেষণার দ্বারা আমরা প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞানের সন্ধান পাচ্ছি এবং নতুন নতুন টিচিং মেথড বা টিচিং পদ্ধতির শিক্ষাদান পদ্ধতি ইনভেন্ট করা হচ্ছে এবং সেগুলিকে আমরা শিক্ষা ব্যবস্থায় ইউটিলাইজ করছি বা প্রয়োগ করছি, যার দ্বারা শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন হচ্ছে এবং শিক্ষার্থীরা যে শিক্ষা লাভ করছে সেটার কোয়ালিটি আরো বেশি এনহান্স হচ্ছে। ঠিক আছে, তাহলে আজ আমরা শিক্ষা মনোবিদ্যা বলতে কি বুঝি সেটি আমরা আলোচনা করলাম, শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য কি সেটি আমরা আলোচনা করলাম এবং শিক্ষা মনোবিদ্যার যে লক্ষ্য রয়েছে সেটি আমরা আলোচনা করলাম। আমরা জানি এডুকেশন সাবজেক্টের গ্রুপ সির ইউনিট 1 যেটা রয়েছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এখান থেকে আমাদের 2 মার্কসের একটা কোশ্চেন আসবে এবং 5 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে 2 মার্কসের কোশ্চেন হিসেবে আমাদের শিক্ষা মনোবিদ্যা কাকে বলে অবশ্যই এই প্রশ্নটি আসতে পারে, বা শিক্ষা মনোবিদ্যার দুটি বৈশিষ্ট্য লেখো অবশ্যই এই প্রশ্নটি আসতে পারে, বা বলে দিল শিক্ষা মনোবিদ্যার দুটি লক্ষ্য লেখো, এই প্রশ্নটিও আসতে পারে। তাহলে 2 মার্কসের কিছু কোশ্চেন আমরা এই টপিক থেকে পেয়ে যাচ্ছি এবং 5 মার্কসেরও কোশ্চেন কিন্তু আসতে পারে, যেমন আসতেই পারে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। তাহলে সেটা কিন্তু আমাদের এই টপিক থেকে কিন্তু কভার হয়ে গেছে। তাহলে এর পরের দিন আমরা আরো কিছু টপিক শিক্ষা মনোবিদ্যার সম্পর্কে আলোচনা করলাম। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।